তা আজকে সার্বিকতার মূল্যায়নটা আমরা একটু করব। সার্বিকতা বলতে ঠিক কি বোঝায়, প্র্যাকটিক্যালি কি বোঝায়? সার্বিক, আমার টোটালিটি অফ সিমটম, সেটাও সার্বিকতার একটা অংশ। একটা ড্রাগ দিয়ে সব রোগের চিকিৎসা করা, সেটাও সার্বিকতার একটা অংশ। তা সার্বিকতা বলতে কি বোঝায় একটু সোজাভাবে বলে দিই। যেমন ধরুন, একটা দেশে দেখা গেল কি না, সেখানে যে রাজত্ব চলছে তাতে দেখা গেল কয়েকশো মানুষের বিরাট আর্থিক উন্নতি হলো, বাকি সবার উন্নতি সেরকম হলো না। তাহলে সেই দেশটাকে কি আমি বলতে পারবো যে উন্নতিশীল দেশ বা উন্নতি করেছে? আমরা বলতে পারবো না। আমরা ধরুন, এই যে আপনার হাত 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 অসাধারণ শক্তিশালী হয়ে উঠলো, মোটা সোটা শক্তিশালী হয়ে উঠলো, আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই একটা অঙ্গ কিন্তু আপনার শক্তিশালী হলো, আমি অনেক কাজ করতে পারবো, রোজগার করতে পারবো। কথাগুলো ঠিক, কাজও করতে পারবেন, রোজগারও করতে পারবেন, কিন্তু এটা কি স্বাভাবিক? এটা স্বাভাবিক তো নয়। কারণ ব্যাপার হচ্ছে, যে কোনো উন্নতি হতে গেলে সমন্বয় সাধন করতে হবে এবং সার্বিকভাবে হতে হবে। সার্বিকভাবে হয় না বলেই তো আমরা টিউমার, আঁচিল, এইসব এগুলোকে আমরা বলে থাকি, রোগ বলি কেন? এগুলো স্বাভাবিক বৃদ্ধি নয় বলে, বা স্বাভাবিক কোনো ঘটনা যদি না ঘটে তাহলে সেটাকে আমরা অস্বাভাবিক বলি। তাহলে দেখা যাচ্ছে কি, যে আমাদের জীবনযাত্রার মধ্যে যদি দেখি যে দেশের সার্বিক উন্নয়ন যদি কথাটা হয়, তখনই কিন্তু দেশের মানুষ ভালো থাকে বা শান্তিতে থাকে। দু চারজনের উন্নতি হলে কিছু হয় না। আবার দেখবেন চিকিৎসা বিজ্ঞানে যেটা দেখা যাচ্ছে, হোমিওপ্যাথি বাদে এখন হোমিওপ্যাথি স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি হোমিওপ্যাথি করার চেষ্টা করছে বৌর সব। সেটা যাই হোক, এগুলো সতর্ক হতে হবে, মানে জুনিয়রদের কাছে আমার এইগুলো বলার পেছনে কারণ আছে। তাহলে এই যে আহ, আমাদের সার্বিকতা, ফলে এখানে যদি আজকে একটা কিছু গোষ্ঠীর মানুষের উপকার হয়, বাকি যদি কিছু না হয়, তাহলে সেটা তো কোনো লাভ নেই কিছু। আজকে যদি দেশের মধ্যে যদি একটা অংশে যদি বৃষ্টি হয়, গোটা দেশে বৃষ্টি না হয়, তাদেরকে দেশ শস্যে ভরে যাবে? না, মানুষ খেতে পাবে না। তাহলে ব্যাপার হচ্ছে, সার্বিক উন্নয়নের একটা প্রয়োজন আছে। তেমনি চিকিৎসার ক্ষেত্রে কিন্তু দেখবেন, এই পার্ট বাই পার্টের কিন্তু বিরাট উন্নতি হয়েছে, এবং সেটা হচ্ছে অ্যাবনর্মাল উন্নতি। তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। আমরা এটাতেই মোহিত হয়ে যাচ্ছি, আরে বাবারে কত গবেষণা, কত কি অমুক তমুক, অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা ভাবছি, আর হোমিওপ্যাথটা ভাবছি, তাই রে আমরা তো পেছনে পড়ে আছি রে ভাই। এই কবে মানধাতা মনে হ্যানিম্যান কি করে গেছেন, এখন কিছু পাল্টানো যাচ্ছে না। এই আমাদের মাথায় ভূত ঢুকিয়ে দেওয়া হলো। এই যে ছেলেদের মধ্যে ভূত ঢুকিয়ে দেওয়া হলো, তখন তারা কি করছে, বিভিন্ন মেথড আশ্রয় গ্রহণ করছে। মেথড দিলে তাড়াতাড়ি রোজগার হবে, সুনাম হবে, মানুষের তো এগুলো কমন পাওয়ার বা চাওয়ার বিষয়। তাহলে দেখুন, এই যে সার্বিকভাবে যেহেতু চিকিৎসা না হয়, পার্ট বাই পার্ট চিকিৎসার ফলটা কি হয় সেটা আপনারা ভালো করেই জানেন। কিভাবে সেটা হয়, কেন না, এই যে পার্ট বাই পার্ট চিকিৎসার মূল উদ্দেশ্যটা কি? সার্বিকভাবে ভাবে না তারা, ওই পার্টটাকে ভালো রাখা। তো সেইটা করতে গিয়ে কি করতে হয় না, সেখানে ডিজিজ প্রোডাক্ট যেটা আছে সেইটাকে ভালো রাখা হয়। ডিজিজ প্রসেস যেটা, সেটাকে কিছুই করা হয় না। সহজ উদাহরণ দিই, ধরুন না, সুগার হয়েছে, সুগারের ট্যাবলেট খেলেন। সুগারের ট্যাবলেট খেলে পরে দুদিনের মধ্যেই আপনার সুগার নর্মাল এসে যাবে, মেপে দেখবেন নর্মাল হয়ে গেছে। HbA1c দেখবেন, কদিন পরে মেপে দেখবেন ও নর্মাল হয়ে গেছে, আপনি আনন্দে ধীরেই করে নাচ্ছেন। কিন্তু বাস্তবে এটা তো সত্য নয়। ওষুধটাকে উইথড্র করে দেন, তাহলে আসল লোক বেরিয়ে পড়বে। তাহলে প্রশ্নটা কোথায় হচ্ছে, যে তাহলে এই যে চিকিৎসার ক্ষেত্রে এই যে আংশিক চিকিৎসার ফলটাই তো এরকম। এখানে সার্বিক উন্নতি হবে না, ও সার্বিক উন্নতি হয় না বলেই সাইড এফেক্ট গুলো হয়। বিভিন্ন রকম একটা অঙ্গ থেকে একটা অঙ্গ জড়িয়ে পড়ে রোগের বেড়া জালে, এবং আপনি কিন্তু এই একবার ফাঁদে পড়ে গেলে পরে আপনার একটার পর একটা গন্ডগোল হবে, আর একটার পর একটা সেটা যে সেই জিনিসটা যদি বেড়ে যায় তাহলে কমাবার ব্যবস্থা করতে হবে, কোনোটা যদি কমে যায় তাকে বাড়াবার ব্যবস্থা করতে হবে, এই চলতে থাকবে। এই সার্বিকতার চিকিৎসা না হলে, এই সার্বিকতার সার্বিকভাবে উন্নতি না হলে আপনার কিচ্ছু হবে না। আজকে ধরুন, চিন্তা করে দেখুন, আজকে ধরুন একটা পরিবার, একজন পরিবারে দেখা গেল কি, একটি ছেলে দারুণ রেজাল্ট করলো, দারুণ ভালো হলো, দারুণ রোজগার করলো, বাকি পরিবারে কেউ কিছু করতে পারলো না। সেটাকে পারিবারিক উন্নতি বলা যাবে না, সেটা একপেশে উন্নতি। তাহলে বুঝতে হচ্ছে, সার্বিকতার কোনো বিকল্প নেই। হ্যানিম্যান যে কাজটা করে গেছেন, এটা শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে নয়, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে এবং দশের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সার্বিক উন্নয়ন যদি না হয়, তাহলে যারা বেশি উন্নত তারা অন্যদের সব দাবিয়ে রাখবে। এই হচ্ছে মূল কথা, দাবিয়ে রাখবে তাদের।
এই যে মানুষের যে এই জায়গা চিকিৎসার ক্ষেত্রে তাই হচ্ছে, দাবিয়ে রাখাই তো হচ্ছে। আপনি একটু হিসেব করে দেখুন দেখি, সুগারের ট্যাবলেট খাচ্ছেন, প্রেশারের ট্যাবলেট খাচ্ছেন, দাবিয়ে রাখা হচ্ছে নাকি? হচ্ছে তো। তাহলে এই যে মূল জায়গাটা, আমরা সার্বিকতা থেকে যদি আবার ব্যর্থ হই তাহলে মুশকিল হবে। এই যে মেথড গুলো যেগুলো দেখবেন, এই মেথড গুলো কি হচ্ছে, এরা সকল কিছু অর্গাননের কিছু কিছু ওই অ্যাপোরিজমকে ধরে নিয়ে তারা বিশালভাবে সেটাকে ফেনিয়ে বড় করছে। সার্বিকতা কোথায়? অর্গাননের যে কেস্টিং এর যে সার্বিকতা, তার যে ফলো আপ ফলো অর্ডারে যে সার্বিকতা, সেটা কোথায়? সেটা তো নাই। আর সবচেয়ে বড় কথা কি, এখন যে মেথড গুলো বিভিন্ন রকম যে মেথড বার করছে, তো তারা মেথড বার করতে আমার আপত্তি নেই, তারা নিশ্চয়ই করতে পারে, বিজ্ঞান তো যে কেউ চালনা করতে পারে। তা বাবা, এই হ্যানিম্যানের সৃষ্টি ওষুধগুলো নিয়ে টানাটানি করছে কেন বাবা? তোমরা নিজেদের মতন করে নিজে মেথড অনুযায়ী আবিষ্কার করো না, অসুবিধা কি আছে? সে সাহস নেই, সে সাহস নেই। আর সেটা করতে গেলে অনেক কিছু জানতে হবে। তার ফলে ব্যাপার হচ্ছে, সব টার্গেট হচ্ছে আমাদের জুনিয়র স্টুডেন্টরা। এবং আজকে আলোচনার মূল বিষয় আমি চলে আসছি এবার, হোয়াট ইজ ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি। তার আগে একটু হোমিওপ্যাথি সম্পর্কে একটু আগেবার আলোচনা করেছি, আর একটু পোক্ত আলোচনা দরকার আছে, নারে ভ্যারাইটিসটা বুঝতে পারবেন না। এবং আমরা এই ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি গুলো যে আলোচনা করব, এই আলোচনার মধ্যে কিন্তু আমাদের কতগুলো বিষয় থাকবে। সেটা হচ্ছে যে কিভাবে করব, প্রসেসটা কি। আগে হোমিওপ্যাথি সম্বন্ধে আমাদের এর আগে আলোচনা করেছি, হোমিওপ্যাথি বলতে কি বোঝায় আমরা সেটা বলেছি। হ্যাঁ, হোমিওপ্যাথি বলতে গ্রিক শব্দ হোমিওস আর প্যাথোস, এই দুটো শব্দের মিলনে মানে সাফারিংস, এইটা মিলে হোমিওপ্যাথিটা হয়েছে, এবং সেখানে ডিটেলস আলোচনা করেছি। আমি সেখানে কিন্তু যাচ্ছি না, এটাও কিন্তু আমার লেখা নয়, আমি শুধু ব্যাখ্যাকার, ডাক্তার জে.এন. কাঞ্জিলালের লেখা। তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে কি আছে, এই যে এখানে আলোচনাটা করব, এখানে কিন্তু একটা সমালোচনা, কঠোর সমালোচনা করতে হবে, আমাকে বাধ্য হচ্ছে। এবং সেটা জে.এন. কাঞ্জিলাল করেছেন, আমি সেটাকে আরো একটু উস্কে দিয়েছি, যাকে বলা যেতে পারে। তো এখানে কিসের জন্য করবো? এটা আত্মশুদ্ধির জন্য করব। সত্য কোনটা সেটাকে আমরা বুঝে নেব, বুঝে না নিলে তো হবে না। এবার তাহলে কি হলো, হোমিওপ্যাথের সাধনায় আমরা কতটা এগিয়ে আছি বা পিছিয়ে আছি তাহলে বুঝতে পারবো। আমরা যদি এটাকে বুঝে নিতে পারি, আমরা বুঝতে পারবো যে আমরা চিকিৎসক হিসেবে ঠিক কোন অবস্থানে ইয়ে করছি। যদি আমি নিজের উন্নতি অবনতি না বুঝতে পারি, তাহলে আমি কি করে এগোবো, সেটা তো বোঝা খুব দরকার। তাহলে হোমিওপ্যাথি কথাটির অর্থ কি, সেটা সম্পর্কে যদি আমরা বুঝতে পারি খুব ভালো করে, আগে আলোচনা করি, আবার একটু বলছি। আজকাল বিভিন্ন মেথডে ছড়াছড়ি, তারা দাবি করেন হোমিওপ্যাথির প্রকৃত উত্তরাধিকারী। আমি মেথডগুলোর নাম ইচ্ছা করেই করছি না, আমার বলতে ঘেন্না বোধ করি বলে, আপনারা সকলেই জানেন। এই মেথডগুলোর মধ্যে কোনো সার্বিকতা নেই, কোনো বেসিক জায়গা নেই কোনো, এবং ফলো আপের কোনো গল্প নাই। এরা এক একটা পার্ট নিয়ে এসব করছে, এক একটা অংশ নিয়ে করছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের তো সামগ্রিক অংশভাবে করতে হবে। সেটা যদি না করতে পারি তাহলে এই মেথডের কোনো মূল্য নেই। এবং এরা যে কথাটা বলতে পারে না সেটা হচ্ছে কি, যে হোমিওপ্যাথিতে তিনটে কথা আছে, কিওর, প্যালিয়েশন, সাপ্রেশন, যেটা আরো অন্য কোনো প্যাথিতে নেই। আপনারা যদি প্যালিয়েশন সাপ্রেশন না বোঝেন তাহলে সবগুলোকে কিওর মনে করবেন। মানে এটা যারা বুঝবে তারা, আর তারা অহংকারী হতে পারবে না। কারণ বর্তমান যুগে এত জটিল মানুষের অবস্থা হয়ে গেছে যে কি বলবো। আজকে আজকে একটা আমি কেস দেখেছি, একটা ইউটেরাইন ব্লিডিং এর কেস দেখেছি। তা তার ডিগ্রি হচ্ছে এমডি, টিএইচএমএস, বিএইচএমএস, আরো কত কি সব লেজুর সব আছে। 6টা থেকে 8টা করে ওষুধ দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে পড়াশোনার উন্নতি। হ্যাঁ, তাতে তার চেম্বার নাকি ভালোই চলে, যা পেশেন্ট যা বলছে, আমি খেয়ে কোনো উপকার পাইনি সে পেশেন্ট। সেটাও এক ঘটনা, সে এক জায়গায় ওষুধ কিনতে গেছিল, তো সেখান থেকে ওই ওই কটা ওষুধ থেকে একজন তাড়াতাড়ি ওকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলছে এইরকম ওষুধ খাবেন না, এতে ক্ষতি হয়ে যাবে আপনার। তবে যাই হোক, কোনোভাবে সেই জোগাড় করে আমার নাম্বারটা পাঠিয়েছে। আমার নাম্বার পাঠিয়েছি কি, আমার আমার প্রচারের জন্য বলছি না, আপনাদেরও নাম্বার তো একদিন পাঠাবে মানুষ এরকম করে, যদি আপনারা সঠিকভাবে করুন। না, আমি এর কাছে পাঠালে এর প্রকৃত চিকিৎসাটা করবে। এই জায়গাটা আমাদের সমাজে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। গ্রহণযোগ্যতা বাড়াতে গেলেই হোমিওপ্যাথিক পথে নির্দিষ্টভাবে নীতিসম্মতভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখুন, এরাও তো পরীক্ষায় পাশ করেছেন, এরাও তো ধরুন অর্গানন পড়েছেন, কিন্তু শেখেননি কিছু।
তো ফলে আমরা যেন এরকম না হয়ে পড়ি। তাহলে এবার হচ্ছে কি, মেথড বলতে আমরা একটাই বুঝি, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি মেথড। আপনি দেখবেন অনেকেই বায়োকেমিক নিয়ে অনেক কথা বলেন, বায়োকেমিকের ডেফিসিয়েন্সি থিওরি, ওটা একটা মেথড, ওইগুলোকে আমরা হোমিওপ্যাথিক মতো ব্যবহার করতে পারি। তো বায়োকেমিক যে ডেফিসিয়েন্সি, আজ পর্যন্ত ল্যাবরেটরিতে দেখাতে পেরেছে যে অমুক সল্টটা ডেফিসিয়েন্সি হয়েছে আমার? দেখাতে পেরেছে? আজ পর্যন্ত বৈজ্ঞানিকভাবে তারা দেখাতে পারে, অথচ ওই ডেফিসিয়েন্সির নাম করে চলছে। এই হচ্ছে কঠোর বাস্তবতা। আবার যারা একটু চালাক তারা বলে এটা না, আমি বায়োমেট ওষুধ তো দেই না, সাপ্লিমেন্ট হিসাবে দেই। ঘাটতি দেখতে পারে সাপ্লিমেন্ট, এটা বুঝতে পারি ক্যালসিয়ামের ঘাটতি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এই দেই। এরকম সব ব্যাপার আছে। মানে চালাকের কি বলবো, এরা অতিরিক্ত চালাক। বুদ্ধিমান আর ক্লেভার আর ইন্টেলিজেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এটা মাথায় রাখবে। এরা হচ্ছে ক্লেভার। তাহলে কি হচ্ছে, এই যে মেথড সম্পর্কে আমাদের কিন্তু সতর্ক হতে হবে। বিভিন্ন মেথড সব চারিদিকে হাঁ করে বসে আছে গিলে খাওয়ার জন্য, অনেক রকম মেথড আছে। এদের মধ্যে একটাই জিনিস নেই, সেটা হচ্ছে এদের মধ্যে সার্বিকতা নেই। এরা কোনো একটা পার্টকে অতিরিক্ত বেশি এনরিচ করে। হ্যাঁ, তাদের যুক্তি দিয়ে ঠিকই আছে, ওই পার্টটা ভালোভাবে ডেভেলপ করেছে। ওই ডেভেলপ করলে কি হবে, আপনার হাতটা যদি খুব শক্তিশালী হয়, হাতটা আপনি কাজ করে খেতে পারবেন। কিন্তু স্বাভাবিক হবে কি, আজকে আপনার যে মুখটা আমি দেখতে পাচ্ছি, এই মুখটা হচ্ছে ওপরওয়ালার কৃপায় দেখা গেল অতীব সুন্দর হয়ে গেল, আপনাকে লোকে চিনতেই পারবে, আপনার আইডেন্টিটি নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এদের যে হোমিওপ্যাথি হিসেবে মেথড, আইডেন্টিটি, এই আইডেন্টিটি নেই, জোর করে এরা নিজেদের গায়ে চাপিয়ে নিচ্ছে। পরে তারা করতে পারলে স্বতন্ত্রভাবে করুক না, আপত্তি কি আছে? হ্যানিম্যান কিনে টানাটানি কেন? তাহলে এইটুকু আপাতত এইটুকু বললাম। এরপরে অংশে আমি চলে আসছি। এই যে রোগ আরোগ্যের যে সদিচ্ছ বিধান, দেখুন হ্যানিম্যান কতটা অনেস্ট। এই অনেস্টিটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে। আমরা কিন্তু অনেস্টি বজায় রাখতে পারি না, লোভে বলুন, লজ্জায় বলুন, ভয়ে বলুন, আমরা পারি না। আমরা ভুল করলে ভুল স্বীকার করতে পারি না, পাছে রুগীটা কি ভাববে, পাছে আমার দুটো কাস্টমার চলে যাবে। এটা কাস্টমার কথাটা বলা এই কারণে বললাম, যে রোগী চলে যাবে আলাদা জিনিস, কাস্টমার মানে খদ্দের হিসেবে থাকবে, তখন ভাবনাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমরা এরকম অনেক কিছু ভাবনায় আপ্লুত। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের এই জায়গাটা সত্যটা বুঝতে হবে। মিথ্যাচার করে বেশি দূর এগোনো যায় না, চালাকি করে বড় কিছু কাজ হয় না, চালাকি করে আখের গোছানো যায়, কিন্তু সার্বিক কোনো কাজ করে। আজকে যদি হোমিওপ্যাথি সমাজে 2-4 জন যদি ভালো ডাক্তার হয়, তা থেকে হোমিওপ্যাথির দিন ফিরবে? এখানেও সেই সার্বিকতা, সার্বিকভাবে অন্তত 50-60% কি 70% ডাক্তার যদি খুব ভালো করে, তাহলে আমাদের আর ওই তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে না, ওরা এসে খুঁজবে হোমিওপ্যাথির মধ্যে কি আছে। আমাদের যেমন এভিডেন্স বেস করে প্রমাণ দিতে হচ্ছে, প্রমাণের কোনো প্রয়োজন হবে না, ওরা খুঁজবে, হুমড়ি খেয়ে পড়বে, করছে কি করে, হাউ ইট পসিবল, আমরা পারছি না। আর যতক্ষণ ওরা এই জায়গাটা আমরা আসতে পারবো না, ততদিন ওরা বলে যাবে তোমরা সব মিথ্যে, তোমাদের প্যাথি মিথ্যে, তোমাদের ভুল, তোমরা হচ্ছে জল পোড়া তেল পোড়া, অনেক কিছু বলবে। কিন্তু যখন আপনারা এরকম করতে পারবেন, এক একটা এলাকায় যদি মানে ধরুন 50 কিলোমিটার মধ্যে একজন করে যদি ভালো ডাক্তারই হয় তৈরি হয়ে যায়, তাহলেই দেখবেন ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। এবং সেই চেষ্টাটাই আমরা হোমিওডাইজেস্ট আপনাদের করে চলেছে, এবং আমরাও আছি। আমরা হোমিও দর্পণ, আমরাও আছি। হোমিও দর্পণ আমরা পরে এসেছি, হোমিওডাইজেস্ট আমাদের আগে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এই যে এই যে সদস্য বিধান, এই সদস্য বিধান কিন্তু হ্যানিম্যান বলছেন যে আমি আবিষ্কার করি নাই। এই সদৃশ বিধান কিন্তু পাশ্চাত্য ছিল, আমাদের প্রাচ্য ছিল। পাশ্চাত্যে কারা এগুলো প্রচার করেছিলেন? হিপোক্রেটস, প্যারাসেলসাস, রাসেল, ভ্যালেন্টাইন প্রমুখ। আর আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে আমাদের কাদের মধ্যে ছিল? আয়ুর্বেদের মধ্যে ছিল। আয়ুর্বেদের মধ্যে এটা এই সদৃশ বিধান ছিল। সেখানে কি বলা হচ্ছে, সংস্কৃতি বলছে সমং সমায়াতি, এটা সমর্থন ছিল। আবার বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বিষে বিষক্ষয়। দেখুন এটাও সেই হোমিওপ্যাথিরই তো গল্প। যারা আপনারা সকলেই জানেন স্বদেশ বিধান আবিষ্কার করেন নাই, সে কথাটা অকপটে তিনি স্বীকার করেছেন। তাহলে হ্যানিম্যানের তবু এই পদ্ধতির জনক বলা হয় কেন? না, বৈজ্ঞানিক ভাবে প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু আর কেউ করে না, আর কেউ করে নাই।
এইটাই হচ্ছে হ্যানিম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তিনি কিন্তু এটা করেছেন, বৈজ্ঞানিকভাবে এটাকে প্রতিষ্ঠা করেছেন। এবং এবং কিভাবে করেছেন? এবং ল এবং সিস্টেম, ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন, নীতি নিয়ন্ত্রিত একটি চিকিৎসা ব্যবস্থা। আর কোনো পৃথিবীতে নীতি নিয়ন্ত্রিত চিকিৎসা ব্যবস্থা নেই। সেখানে মতামত, আজকে যদি আপনার হার্টের রোগ হয়, আপনার যদি সুগারের রোগ হয়, আজকে যদি আপনার মানে আর কি থাইরয়েডের রোগ হয়, যদি কমপ্লিকেশনে পড়ে যান, তাহলে দেখবেন এই 3-4 জন ডাক্তার একটা জায়গায় সভা করবে, বসবে, বসে তারা যে যার এরিয়ার মতামত, সবাই তো এক একটা এলাকার মালিক, এরা মতামত দেবে। মতামত দিয়ে কি করবে? ওই একই মালিকের পেছনে এই সবগুলো মালিক কি করবে? ওই একই লোক, মানে একটা লোকের মধ্যেই তার ওই ওষুধগুলো দিয়ে দেবে। তার যে মিউচুয়াল অ্যাকশন কি হবে তারা নিজেরাও জানে না। এইটাই হচ্ছে অজ্ঞতা। তাহলে বোঝা যাচ্ছে একদিকে চোখ ধাঁধানো উন্নতি, মানে এক একটা অংশের, পাশাপাশি তাদের প্রয়োগের ক্ষেত্রে এই যে হচ্ছে অন্ধকারচ্ছন্ন, তারা নিজেরাও জানে না এই 3 রকমের ওষুধ মিলে তার শরীরে কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তারা এক একটা ওষুধের প্রতিক্রিয়া জানে, যেটা সাইড এফেক্ট এই, এফেক্ট এই, এটা তারা জানে। কিন্তু তিনটে মিলে মিউচুয়াল অ্যাকশন কি হবে, যেটাকে বাংলা মিথস্ক্রিয়া বলে, তারা জানেন না। মানে বোঝা যাচ্ছে অন্ধকার দিকটা বোঝা যাচ্ছে, কিন্তু আমরা সবটাই জানি, কিন্তু আমরা পড়ি না, শিখি না, ভাবি না, ওই জন্য আমরা পারি না। আমাদের সবকিছুই করার আছে, এটা চোখ কান খোলা রেখে আমাদের করতে হবে। এরপরে কি হলো না, হ্যানিম্যান এটা কি করলেন? তিনি বৈজ্ঞানিকভাবে প্রকাশ করলেন। এবার তারপরে কাঞ্জিলাল কিন্তু উদাহরণ দিয়েছেন একটা, কি অসাধারণ তার পর্যবেক্ষণ ক্ষমতা দেখুন। তিনি বলছেন তো আগে তো সমবিধান ছিল, তার সংবিধানটা বাজারে আনুকূল্য পেল না কেন? বাজারে কেন প্রচলিত কেন হলো না? অ্যানিম্যাল বৈজ্ঞানিকভাবে করলেন কিন্তু হলো না কেন? কারণটা কি? তারা তো জানতেন, আয়ুর্বেদিকে জানতেন। আয়ুর্বেদিক হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে থেকে আয়ুর্বেদিক প্রচলিত, তারা জানতেন। প্যারাসেলসাস এরা তো ইউরোপ তো পরে জেনেছে। তাহলে এই ঘটনাটা কি কারণে এটা প্রচলিত হলো না, কি কারণে না এটা সমাজে স্থান পেল না? তার কারণটা তিনি বলতে গিয়ে বলেছেন, এর 3টি কারণ তিনি বলেছেন। তারা স্বদেশী বিধানকে সার্বিকভাবে প্রয়োগ না করে আংশিকভাবে প্রয়োগ করেছিলেন কিছু উপসর্গ দূর করার জন্য। মাইন্ড ইট, আমার কথাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে? আপনারা যদি একটা পেশেন্টকে সার্বিকভাবে যদি চিকিৎসা না করে কিছু আংশিক, মানে ধরুন তার হাঁটু ব্যথা করছে, কি তার তার একটা হাঁটু ব্যথা দীর্ঘদিন ভুগছে, সেটাকে তাড়াতাড়ি কমাবার জন্য আপনি কিছু ওষুধপত্র দিয়ে ওটা কমিয়ে দিলেন। এই যে আংশিক চিকিৎসা করলে পেশেন্টটা কি হবে? আপনার 12 নম্বর অবজারভেশনটা দেখুন, কেন্টের কি সর্বনাশটা হবে, কেন্ট ওখানে বলেছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে লোকাল চিকিৎসা, আজকাল দেখবেন লোকাল চিকিৎসা, লোকাল রোগের নামে চিকিৎসা, হোমিওপ্যাথি সব ছোট 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 বই বেরোচ্ছে, এগুলো বই নয়, এগুলো বিষ। ইটা বাদ দিতে হবে, ইটা বাদ দিয়ে বিষ, সাবধান, এই বিষ থেকে সাবধান। এই বিষক্রিয়া হলে কিন্তু আপনারা একদম মাঠে মারা যাবেন, সারা জীবন ধরে যা শিখেছেন সব মাঠে মারা যাবে। ফলে এইসব বই বুঝে কিনবেন, নাহলে বিপদ হয়ে যাবে আপনাদের। তাহলে কি হলো? আংশিকভাবে প্রয়োগ করেছিলেন, সার্বিকভাবে তারা এই সার্বিক কথাটা এখানে বলছেন। কোন জায়গাটায় গন্ডগোল? সার্বিকতায়। মেথোডলজিতে তো গন্ডগোলটা কোথায়? সার্বিকতায়। অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক সিস্টেমের গন্ডগোল কোথায়? সার্বিকতায়। তারা আংশিক পাঠের চিকিৎসা করে। মেথোডলজি দেখবেন এক একটা অংশকে চিন্তা, একটা অংশকে ভাবে এরা। হুম। তা এই যে ব্যাপারটা, কেউ কেউ মাথা ভাবে, কেউ জিন ভাবে, কেউ হয়তো প্রেতত্ত্বা ভাবে কিনা আমি জানি না, আমি থাকতেও পারে, অসম্ভব কিছু না। ভাবতে দোষ কি আছে? ভাবার জন্য তো পয়সা লাগে না। তো ফলে এই যে প্রথম অংশ হচ্ছে তারা সার্বিকভাবে প্রয়োগ করতে পারে, এইটা হচ্ছে তাদের গন্ডগোল। তাদের ওষুধ রোগ তৈরি করার ক্ষমতা সম্পর্কে ধারণা ছিল ত্রুটিপূর্ণ। তারা ওষুধের এই যে রোগ সম্পর্কিত ধারণা তাদের ছিল ত্রুটিপূর্ণ। দেখুন এই কথাটা জেএন কাঞ্জিলাল বলছেন। আচ্ছা, এই তো কদিন আগে 170টা ওষুধ সকল মডার্ন সিস্টেমে বাদ দেওয়া হলো, সেগুলো তো বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বাজারে এসেছিল। বাদ দেওয়া হলো কেন? বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমেই সেটা কিন্তু বাদ হলো। তখন বলো এটা উন্নতি করলাম, তাহলে আগে কি করেছিলেন? এই এই যে আসা, বাজারে আসা আর বাজার থেকে চলে যাওয়া, এ তো আবহমান কেন্দ্রে একই নিয়মে চলছে। পার্থক্যটা কোথায় হলো? তোমাদের উন্নতিটা কোথায় হলো? উন্নতি কিছু হয়নি। আজকে আপনারা ন্যাট্রামিওর বলুন, ব্রায়োনিয়া বলুন, রাস্টাক্স বলুন, বেলেডোনা বলুন, ইন্ডিকেটেড যদি হয়, সেক্ষেত্রে আপনাদের কি
পাল্টাতে হয়। আপনার যদি কেউ বাপ ঠাকুরদা যদি কেউ ডাক্তার হয়ে থাকে, তাকে জিজ্ঞেস, তিনিও যেভাবে সারিয়েছেন আপনিও সারাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে একটা নির্দিষ্ট জায়গায় হোমিওপ্যাথিকে আটকে দিলেন তিনি, সেটাই হচ্ছে সবচেয়ে মজার জায়গা। এইবার দেখুন, এই যে বিভিন্ন রকম ওষুধের রোগ তৈরি করার ক্ষমতা তারা জানে না, কি করে জানবে? তারা সাইড এফেক্টে জানে। সাইড এফেক্টে কার ভিত্তিতে? ইঁদুর, গিনিপিগ, বাঁদরের ভিত্তিতে। তাদের জিনতত্ত্ব, তাদের যে সিস্টেমের যে উৎকর্ষতা, তাদের থেকে মানুষ নিশ্চয় অনেক উৎকর্ষ, অনেক উন্নত প্রাণী। মানে তাদের ওই ভিত্তি করে যে এফেক্ট গুলো আসবে, সেই সেই এফেক্ট গুলো মানুষের ক্ষেত্রে তো পরিবর্তন হতে বাধ্য। এমনকি একটা বুদ্ধিমান ব্যক্তির ক্ষেত্রে আর একটা হচ্ছে লেম্যান, মানে যে যার বুদ্ধি খুব কম, একই ওষুধের কিন্তু এফেক্ট পার্থক্য হবে। মানে এটা যদি হয়ে থাকে, তাহলে তাহলে তারা এটা এটা দিয়ে তাহলে কি করতে পারে? তারা তো ওই ওষুধের যে জ্ঞান যেটা, সেইটাই তো তাদের নেই। ওষুধ শুধু পাল্টে যাচ্ছে ওই কারণেই তো। আমাদের তো ওষুধের জ্ঞানটা ঠিক আছে বলে আমরা পাল্টাবার দরকার হয় না। এরপরে কি হচ্ছে, ওষুধের সূক্ষ্ম শক্তি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তারা কিন্তু সূক্ষ্ম, যারা এই যে হোমিওপ্যাথি করি, তারা হোমিওপ্যাথি সূক্ষ্ম শক্তি সম্পর্কে জ্ঞান ছিল না। তারা কি করতেন, স্থূলভাবে এগুলো প্রয়োগ করতেন। স্থূলভাবে প্রয়োগ করতে গিয়ে অনেক ধরনের সাইড এফেক্ট হতো। অ্যানিম্যানের যখন সেই কুইনাইন দিয়ে যখন প্রতিজ্ঞা ইয়ে করলেন, পরীক্ষা করলেন যখন, তখন কিন্তু সাইড এফেক্ট তার তিনি নজরে পড়েছিল। তারপরে তো আস্তে আস্তে ইয়েটা পরিমাণটা কমাবার জন্য তো এই মেথড গুলো তৈরি করলেন আস্তে আস্তে। এই যে একটু একটু করে ডিডাক্ট করতে করতে, মানে রিডাকশন মেথড, ডিডাক্ট করতে 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 ড্রাগ গুলো সূক্ষ্মতে চলে গেল। তাহলে এই যে তিনি আবিষ্কার করলেন, সেখানে কিন্তু ওই সাইড এফেক্ট কে দেখেই তিনি আবিষ্কারটা করেছেন। অথচ এরা সাইড এফেক্ট দেখেও কিন্তু এরা নিজেদের চৈতন্য নেই। তাহলে এইটা একটা ব্যাপার হলো। তাহলে কি হচ্ছে, এই কারণেই এই চিকিৎসা পদ্ধতি, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কিছু কিছু আংশিকভাবে কিছু কিছু অংশে প্রকাশ হলেও তারা কিন্তু জনগণের আনুকূল্য লাভ করতে পারেনি। এই তিনটে কারণ হচ্ছে, কে বললেন না, জেন কাঞ্জিলালের অবজারভেশন। জেন কাঞ্জিলাল বললেন। এবার আসা যাক, হ্যানিম্যান ছিলেন অপার বিস্ময়কর প্রতিভার অধিকারী, এবং আমি এই কথা বলতে পারি যে বিজ্ঞানের জগতে একক ভাবে, বিশেষ করে মেডিকেল সায়েন্সে এত বড় অবদান কেউ রাখতে পারেন। আমি এই মুহূর্তে রেফারেন্সটা দিতে পারছি না, আমার কোনো একটা লেখার মধ্যে রেফারেন্সটা আছে, আমি ওটা তাড়াতাড়িতে খুঁজে পাইনি। সেটা হচ্ছে যে বর্তমান প্র্যাকটিস অফ মেডিসিনেও কিন্তু হ্যানিম্যানকে এটা স্বীকার করা হচ্ছে যে তিনি মেডিকেল সায়েন্সে একটা বিরাট অবদান রেখে গেছে এককভাবে। এটা আছে বইতে, বইয়ের মধ্যেই আছে, মানে প্র্যাকটিস অফ মেডিসিনের বইয়ের মধ্যেই এটা স্বীকার করা হয়েছে। আমি এই মুহূর্তে রেফারেন্সটা দিতে পারছি না, খুঁজে পাইনি বলে। আমার লেখার মধ্যেই আছে, আমি ঠিক জায়গাটা খুঁজে পাইনি বলে আপনাদের আন্দাজে আমি বলতে চাইছি। তো ফলে এইটা স্বীকার করতে তারা বাধ্য হয়েছে। এবং আরেকটা মজার ব্যাপার কি, দেখুন, আপনি একটা ওষুধ দিয়ে অনেক সারা শরীরে সব পরিবর্তন করতে পারছেন। এটা তো আর অন্য কোনো কেউ করতে পারবে না। এর দ্বারাই প্রমাণ হয় যে এটা সার্বিকতা আছে। সার্বিকতা আছে, দেখবেন ক্রোনোলজিক্যাল অর্ডারে রোগগুলো যেভাবে এসছে, ঠিক রিভার্স অর্ডারে দেখবেন সেই রোগগুলো ফিরে যাবে। তাহলে এই যে রোগগুলো প্রকাশ হচ্ছে 1 2 3 4, ব্যাক করছে 4 3 2 1, এই 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 যে এইভাবে যে ব্যাকটা করছে, যেটা আমরা হেরিং ল বলে থাকি, এই যে ব্যাখ্যাটা যিনি করছেন, এটা কিন্তু আমরা প্রতিদিন আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এবং কারো যদি সংশয় থাকে, আমি চেম্বারে বসে থাকে একদম দেখিয়ে দেবো চেম্বার, যে হ্যানিম্যানের অর্গাননে একটা কথাও, এক বর্ণ কথা মিথ্যে নেই, একটা কমাও মিথ্যে নেই। একদম হাতে কলমে দেখিয়ে দিতে পারবো, আমার সাথে ততটুকু সৎসাহস আছে। ফলে আপনারা এইটা বিচার করবেন, যদি দেখেন গিয়ে অর্গানন সম্মত ভাবে যাদের শিখতে যান, অনেকে শিখতে যেতে পারেন। যদি দেখেন যে অর্গাননের সঙ্গে তার কাজ মিলছে না, ত্যাগ করুন। আপনি মনে রাখবেন, তাতে কিচ্ছু অসুবিধা হবে না। এই যে ধরুন আমাদের নীলমণি ঘটক বলুন, তারপরে ধরুন জি দীর্ঘাঙ্গী বলুন, এরা তো কোনো কলেজে পড়েন, এরা হোমিওপ্যাথিকে ভালোবেসে কিন্তু অমর হয়ে গেছে, তারা বিরাট অবদান রেখে গেছে। ফলে আপনারা তো অনেক কিছু শিখেছেন, তারা তো ততটা শিখেনি, তাহলে আপনারা তার থেকেও তো বেশি করা উচিত, যেহেতু আপনারা অনেক কিছু জানেন। ফলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বই পড়ুন এবং
দুর্বৃত্তকে পরিহার করো, দুর্বৃত্ত থেকে সরে থাকো। এবং হ্যানিম্যান একটা জায়গায় বলছেন, দেয়ার ইজ নো ডিজিজ অনলি সিকনেস। কি ডেঞ্জারাস কথাবার্তা! গোটা পৃথিবীতে রোগের চিকিৎসা হচ্ছে, রোগ নির্ণয় হচ্ছে, রোগ একটা বিরাট ইন্ডাস্ট্রি। শুধু ওষুধের ক্ষেত্রে না, নির্ণয়ের ক্ষেত্রে তো বিভিন্ন রকম যন্ত্রপাতি লাগে, লোক লোক লস্কর লাগে, কিন্তু সমন্বয় নেই। যে যার এলাকার মধ্যে সে রাজা। এবার আমার আমার এলাকাটা আমি বুঝে নিলাম, তোমার এলাকাটা তুমি অন্য ডাক্তার বুঝে নাও, সব এলাকা ভাগাভাগি আর কি। আর ভাগের মা গঙ্গা পায় না, একটা কথাই আছে। ব্যাপারটা এরকম আর কি। সেই রুগীটাও যখন অনেকগুলো রোগে আক্রান্ত হয়, সে শান্তি পায় না, ওষুধই খেয়ে যায়, সে শান্তি আর পায় না। তাহলে তিনি কি করলেন? হ্যানিম্যান এসে কি জিনিসটা করলেন? একটু আগে আমি বললাম যে অনেকগুলো রোগ থাকলে পরে আপনি দেখবেন অনেকেই আছেন, কারণ থাইরয়েড আছে, তিনি থাইরয়েড স্পেশালিস্টকে দেখাচ্ছেন। কেউ সুগারে আক্রান্ত, সুগার স্পেশালিস্টকে দেখাচ্ছেন। কেউ হয়তো ইয়েতে আছেন, ওই হাই প্রেশারে ভুগছেন। তিনটে রোগী যদি একজনের কাছে থাকে, তিনজন ডাক্তারের কাছে তিনি দেখাচ্ছেন, তারা সবাই স্পেশালিস্ট। তাদের জ্ঞান জ্ঞান তাদের প্রচুর, ওই সাবজেক্টের উপর তাদের জ্ঞান প্রচুর, কিন্তু আরোগ্য কোথায়? আরোগ্য নেই। এটি তো অন্ধকারের জায়গা। তাহলে এইবার দেখুন, এখানে তিনি কি করলেন? এইখানে তারা কি করে, যে যার নিজের মতামত অনুযায়ী ওষুধ দেবে, পেশেন্টটা সেই ওষুধগুলো কিনে খাবে। হ্যানিম্যান কি করলেন? চিকিৎসা বিজ্ঞানকে এই মতামত থেকে মুক্তি দিলেন। যেটা জড়বিজ্ঞান একটা মতামত থাকে, তো মতামত একটা ব্যাপার থাকে, ভোট 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 যাকে বলে, হ্যাঁ, এটা থাকে। হ্যানিম্যান সেখান থেকে মুক্তি দিলেন। হ্যানিম্যান নিজের কথা নিজেও কিন্তু বললেন না, আমি এই করেছি ওই করে, এইটা বলছেন না। উনি কি বলছেন? ড্রাগ প্রুভিং করে যেটা পাবে সেটা ইয়ে করবে, সে অনুযায়ী মিলিয়ে দেখে নাও, মিলিয়ে দেখে নাও, ওষুধ দাও, দিয়ে দেখে নাও কি হচ্ছে। এই তো সোজা হিসেব, স্বচ্ছ হিসেব। তাহলে ব্যাপারটা কি হলো? যে তাহলে এই যে রোগের নাম অনুসারে যে চিকিৎসা, যেটা সেটাকে তিনি বাতিল করতে বলেন, সেটা বাতিল করে তো প্রচুর লোকের মানে না খেয়ে মরবে। এটার সঙ্গে বহু লোক যুক্ত আছে তো, বুঝতে পেরেছেন? আপনার লড়াইটা শুধু একটা প্যাথির এগেনস্টে নয়, জনসাধারণ আপনাদের বিরুদ্ধে চলে যাবে যদি আপনারা এটা করতে পারেন, কিন্তু আলটিমেটলি জনসাধারণ আপনাদের কাছেই আসবে, কারণ সত্যকে কেউ আটকে রাখতে পারে না। সেই স্ট্যামিনাটা আপনাদের দরকার। এবং আপনার তরুণ রক্ত, আপনারা সবে শিখেছেন, আপনাদের ক্ষমতা অনেক। আমি আশা করি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো করতে পারবেন। আমি শুধু জাস্ট আমার অভিজ্ঞতাগুলো বা আমার যেগুলো কি বলবো ল্যাকিউনা, যেগুলো যেগুলো আমার ভুল বা আমার যেগুলো ঘাটতি, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এবং এর আগের দিন আলোচনায় বলেছি, হ্যানিম্যান এটাকে মৌলিক বিজ্ঞানে পরিণত করেছেন, মৌলিক বিজ্ঞানে। এবং এমন মৌলিক বিজ্ঞানে করেছেন যে প্রচলিত যেগুলো জড়বিজ্ঞান আছে, ধরুন ফিজিক্স, ভৌত, রসায়ন, কেমিস্ট্রি বা লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান, কোনো কিছুর উপর আমাদের হোমিওপ্যাথি নির্ভরশীল না, একদম স্বতন্ত্র। স্বতন্ত্র মানে তো স্বতন্ত্রই। কি মজার ব্যাপার দেখুন, তারা চেষ্টা করছে, অনেকেই কেমিস্ট্রির দিক থেকে করছে, কেউ ফিজিক্সের দিক থেকে চেষ্টা করছে যে হোমিওপ্যাথিকে ব্যাখ্যা করার। করুক, আপত্তি কিছু নেই, করুক না, পারলে করুক। কিন্তু স্বতন্ত্রতা এমন একটা জিনিস, একে ছকে বাঁধা যাবে না, বরঞ্চ একে পাওয়ার পর ছক তৈরি করতে হবে, কোন ছকে আক্রমণ করলে রোগীটা আপনি সারাতে পারবেন। একই বস্তু একই জনের কাছে এক এক রকম ভাবে প্রকাশ পাচ্ছে, ফলে আমরা কি করে একটা আগে থেকে ছক তৈরি করব কি করে? একজন রুটি খেয়ে বলছে আমার গ্যাস অম্বলে ভরে গেলাম, একজন বলছে রুটি না খেলে ভালো পায়খানা হয়। কেউ বলছে দুধ খেলে গ্যাস অম্বল হয়, একজন বলছে দুধ খেলে আমার শরীর গ্যাস অম্বল থাকে না, পিঠ থাকে। আমি তাহলে কোনটা ধরবো? দুটোই সত্যি। মানে আপনাকে রোগী অনুসারে আপনাকে কাজ করতে হবে। ওই আগে থেকে কোনো তথ্য নয় যে দুধ ভালো, রুটি ভালো, এইভাবে ধরে করলে হবে না। রুগীটা কি বলছে, ভালো বলছে না মন্দ, রুগী অনুসারে বস্তুটা ভালো মন্দ। আর ওরা কি করে, বস্তুটা ভালো মন্দ করে, রুগীর গল্প নাই। এই হচ্ছে ভাবনার গন্ডগোলটা। তাহলে অন্যান্য যে বিজ্ঞান আছে তার উপর আমরা নির্ভরশীল নয়, তাহলে আমাদের কি করছে, ব্যাখ্যা করতে গিয়ে পায় না কিছু, আর শুধু বলে এটা অপবিজ্ঞান। তো কি করবে? না পেলে কি করবে? কিছু তো একটা গালাগালি দিতে হবে ভদ্র ভাষায়, খিস্তি তো দিতে পারবে না। ব্যাপারটা এইরকম।
তাহলে আমরা অপবিজ্ঞান বলে আমরা হেরে যাব কেন? আমাদের যুক্তি আছে। আজকে আমি কি কম যুক্তি দিয়েছি? এই যে দেখুন প্র্যাকটিস অফ মেডিসিন আপনারা পড়ছেন, প্র্যাকটিস অফ মেডিসিনে যে কজেটিভ ফ্যাক্টরগুলো যেগুলো দেওয়া আছে, অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে এক্সাইটিং কজ এবং মেনটেনিং কজ। অধিকাংশ ক্ষেত্রে আপনি সেখান থেকে তো অনেক কিছু পেয়ে যাবেন। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি পেলেন অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের জন্য বিভিন্ন রকম ওখানে বই পড়ি, এই অ্যালার্জি হচ্ছে, এই হতে পারে, খুব ভালো কথা, আপত্তি কিছু নেই। অ্যালার্জিটা কি হাইপার সেন্সিটিভ রিয়াকশন এক ধরনের। এই হাইপার সেন্সিটিভ রিয়াকশন যখন আপনি ওখান থেকে পাচ্ছেন, পেশেন্টের মধ্যে যখন আপনি অ্যালার্জিক রাইনাইটিস পাচ্ছেন বা ইত্যাদি যা কিছু পান, চিকিৎসা তোমাকে করতে হয়। আপনি এখানে শুধু অ্যালার্জির রেজাল্ট সিমটম নিয়ে কি তার গায়ে চামড়ায় বেরিয়েছে সেটা নিয়ে করতে গেলে তো পেশেন্টের সর্বনাশ হয়ে যাবে। মূল কথাটা কি, হাইপার সেন্সিটিভনেস দ্যাট মিনস কি, সে খুব সংবেদনশীল। তাহলে এই যে সংবেদনশীলটা, তার শারীরিকভাবে সংবেদনশীলতা যে প্রকাশ করছে, এই সংবেদনশীলতার উৎস কি? প্রাণশক্তি। আমি যদি মেটেরিয়ালিস্টিক দিক থেকে যদি ভাবি তাহলে জিন বলবো, আর যদি হোমিওপ্যাথি দিক থেকে ভাবি প্রাণশক্তি। প্রাণশক্তির তাহলে এমন একটা অবস্থা হয়েছে যার জন্য এত হাইপার সেন্সিটিভ হয়েছে। এই হাইপার সেন্সিটিভটা কোথায় খুঁজবো? মেন্টালও হাইপার সেন্সিটিভ আছে, না থাকলে এটা হতে পারে না। আপনি এবার খুঁজে দেখুন, লিঙ্কটা খুঁজুন। লিঙ্কটা যদি খোঁজেন তাহলে তখন কি হবে, এই সাকসেশন অফ অর্ডারটা মিলে যাবে। সাকসেশন অর্ডারটা মিলে গেলে পরে সাকসেশন অর্ডারের সঙ্গে যে সিমটম গুলো লেজুড হয়ে আছে, এইটা আপনাকে টোটালিটি করতে সাহায্য করবে। এবং ওটা কোথায় পাবেন খুঁজুন, কোথায় তার ইয়েটা আছে। আমি কদিন আগে একটা মেয়েকে আমি চিকিৎসা করেছি, তার মায়ের ইয়ের ওপরে। তার মা খুব ডিপ্রেশন একটা সময় ভুগতো, তিনি অত্যন্ত ভালো নাচতে পারতেন, এবং বিয়ে থাকার পর সেগুলো সব বন্ধ হয়ে গেছে। মেয়েটার মধ্যে হঠাৎ ডিপ্রেশন দেখা দিচ্ছে, কি কারণ সেটা বোঝা যাচ্ছে না। ব্যাপারটা কিরকম হলো, বোঝা যাচ্ছে না কেন? খুঁজে খুঁজে পেয়েছি। তার মানে বুঝতে পারছেন, এই যে ডিপ্রেশন বলে কথা না। এইবার তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে এরকম অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, খুঁজুন আপনি তার বংশে কার মধ্যে আছে অ্যালার্জি আছে, এটা পেলেও ভালো, অসুবিধা কিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেন্সিটিভ, এইগুলো হাইলি সেন্সিটিভ কোন পার্সন আছে। কারণ যা আপনার দেহে ঘটছে তার সঙ্গে মনের সংযোগ অবশ্যই আছে। মনকে বাদ দিয়ে তো ইয়ে নয়, প্রাণ শক্তির পরবর্তী স্টেজই হচ্ছে মন। মনকে টাচ করে প্রাণ শক্তি। মনের পরেই আমাদের এবার দেহযন্ত্রের মধ্যে সর্বোচ্চ উন্নত অংশ কোনটা না, মস্তিষ্ক। এইবার এইখান থেকে আস্তে আস্তে কোষ থেকে কোষান্তরে ছড়িয়ে পড়ছে। এই যে ফিলোসফির যে জায়গাটা, এটা যদি আপনারা বোঝেন তাহলে তো সমস্যা হবে না আপনাদের, আপনারা সবটাই পারবেন। তাহলে এটা এরকম খুঁজতে থাকুন। আমি একটা মনে পড়ছে, একটা কথা মনে পড়ছে, যে একটা চোখের কেস ছিল, এখন অনেক ভালো আছে, অনেকগুলি আমার আন্ডারে এরকম পড়েছে। তো এইগুলো যেমন ধরুন তার দেখা যাচ্ছে চোখের ওই যে, ওরা অ্যালার্জি বলছে, অ্যালার্জিটা কিছুতেই যাচ্ছে না, কিছুতেই অ্যালার্জিটা যাচ্ছে না চোখ থেকে কোনোভাবেই। তারা তাদের ওষুধ দিয়েও তাড়াতে পারছে না, এমন ঘটনা অনেকে ঘটছে। মানে ওষুধ দিলে তো ওরা তো ধরুন 5 মিলিগ্রাম দিল, চলে গেল, 1 বছর 2 বছর ভালো থাকলো, তারপরে আবার হলো না, 10 দিল, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু এই ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ওষুধ দিয়েও কমাতে পারছে। এরকম কিছু কেস আপনি পাবেন, এটা ভয় পাওয়ার কিছু নেই। তার মানে নাকি অবস্টিনেট ইন নেচার, চোখ থেকে সে নড়তে চাইছে না। এইবার আপনাকে বুঝতে হবে কি, যখন অবস্টিনেট নেচারে আপনি বুঝতে পারলেন যে তাদের ওই ওষুধ দিয়ে যেটা, তারা এই ওষুধ দিয়ে তো কি বলবো, কয়েক মিনিটের মধ্যে অ্যালার্জি ভ্যানিশ করে দেয়। কারণ তারা প্রোডাক্টের উপর তো চিকিৎসা করে, প্রোডাক্টটা ভ্যানিশ করে দিলে তো কষ্ট কমে যাবে। এবার আপনাকে কি খুঁজতে হবে, এই অবস্টিনেসিসটা পেলেও কোথা থেকে? তার বাবার আছে, তার মায়ের আছে, তার ঠাকুরদার আছে, কার আছে? খুঁজুন, অবস্টিনেসিটা খুঁজুন। তার মধ্যে থাকলে তো খুবই ভালো, তো তার মধ্যে সবসময় পাওয়া যায় না। এই অবস্টিনেসিটাকে ধরুন, ধরে তার সঙ্গে এবার এই চোখের সঙ্গে যে যে সিমটম, মানে যেসব মডালিটিস গুলো ভালো মডালিটিস আছে যোগ করুন, তার সঙ্গে অন্যান্য মেন্টাল সিমটম যোগ করুন, তবে আপনি পেশেন্টটাকে সার্ভাইভ করতে পারবেন, নাহলে আপনি কিচ্ছু করতে পারবেন। যত বড় অ্যালার্জির পন্ডিত হন, আপনি কিচ্ছু করতে পারবেন। অ্যালার্জি এত বড় বড় পন্ডিত কে সারাতে পারছে? সারা জীবন তো চলছে, 5 হলো, 5-এর পর 10, 10-এর পর 15, 15-এর পর 20, এমডি বেড়েই যাচ্ছে তো, মিটার সারছে কোথায়? একটু কিছু অসুবিধা হলেই ব্যাস আবার লাভ দিয়ে বেড়ে গেল, সারছে তো না। পন্ডিতি করে যদি রোগ না সারে তাহলে ওই পন্ডিতির লাভ কি? অ্যানিম্যাল 17 নম্বর অ্যাপোরিজমটা পড়ুন, লাস্টে
কি ওরা কনোটেশনটা বুঝলে বুঝতে পারবে হ্যানিম্যান ঠিক কোন জায়গাটা দিয়েছেন। এটা সত্যি করে মানে এইরকম প্রতিভা মেডিকেল সায়েন্সে শুধু না, কোনো বিজ্ঞানে এরকম একক প্রতিভা আজ পর্যন্ত হতে পারেনি, আমি দেখিনি অন্তরপক্ষে। এরপরে কি হচ্ছে না, কিন্তু বিজ্ঞান হিসেবে তার প্রতিষ্ঠা করলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা কি করে এই বিজ্ঞান এই এর যে গুলো ল গুলো কিন্তু ওই প্রকৃতির লয়ের উপরে ভিত্তি করে। আপনি অর্গাননে পাবেন পাবেন প্রকৃতিও কিন্তু রোগ কিওর করতে পারে সদস্য বিধানে, তার সম্বন্ধে অনেক উদাহরণ তিনি দিয়েছেন। আমি নাম্বার মনে থাকে না ভাই, আমি ওই জন্য আমি বলছি না ভাই, কি উল্টো পাল্টা বলে দেবো। ওগুলো পড়ুন। অ্যানিম্যান ওই যে এক্সপিরিয়েন্স গুলো যেগুলো উনি বিভিন্ন ডাক্তারের এক্সপিরিয়েন্স গুলো তিনি তুলে ধরেছেন। এইবার দেখুন হ্যানিম্যান যে আবিষ্কার করলেন, কারণটা কি, জীবনটা বুঝুন আজকে। তিনি একজন তখনকার যুগে টপ গ্রেড এমডি ডাক্তার ছিলেন এবং অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন। তা তিনি যখন বুঝতে পারলেন যে না, এই চিকিৎসা বিজ্ঞানে মানুষের সর্বনাশ করবেন, তিনি ত্যাগ করলেন। আমরা ত্যাগ করি কিসের জন্য? প্রাণের ভয়ে ত্যাগ করি বা অর্থ লোভে আমরা ত্যাগ করি, যাকে এটা ত্যাগ করে দিই, ত্যাগ করে দিলে ভালো কিছু পাবো। তিনি তা করলেন না, তিনি দারিদ্র্যকে বেছে নিলেন, অনারেবল পভার্টি। আমরা তো সাহস নেই সেটা, সেই জন্যই তো হ্যানিম্যান বলতে পারি, আওয়ার সাপারি হ্যানিম্যানই বলতে পারি না, আমরা বলতে পারি। আমরা তো ভিতর ডিম, মানে তার শিষ্য হয়ে যদি ভীতু হই, তাহলে তার আমি শাস্ত্রকে আমি কি করে অধ্যয়ন করবো আর বুঝবোই বা কি করে? সাহসটা তাকে আসতে হবে। আমি তরুণদের কাছে এই কথা বলছি কারণ তাদের আর যাই হোক আমার থেকে সাহস অনেক বেশি, কারণ আমারও তরুণ বয়সে সাহস ছিল। আপনাদের সাহস তো নিশ্চয়ই আরো বেশি হবে আশা করি। তাহলে এই যে তিনি আবিষ্কার করলেন, চিকিৎসা বিজ্ঞানকে আবিষ্কার করে তিনি কি করলেন না, মানুষের মঙ্গল মঙ্গলের বিধানের জন্য বা মানুষের সার্বিক কল্যাণের জন্য তিনি করলেন, মানে এটাকে প্রচলন করলেন। এবং তিনি কতগুলো মৌলিক বিষয়ের কথা বললেন। মৌলিক বিষয় কি না, কি করতে হবে? রোগী লিপিকরণ। এই রোগী লিপিকরণ কিন্তু আর কোনো চিকিৎসা বিজ্ঞানে নেই। এখন অবশ্য ওরা লোক দেখানো করছে করছে বলতে কিছু কিছু জায়গায় সত্যি সত্যি করছে ওরা, বেশ মোটামুটি খারাপ করে না। আমি আমাদের এখানে চেন্নাইয়ের কিছু পেশেন্ট আমি পেয়েছি, তাদের রেকর্ডিংটা দেখে কিছু কিছু জায়গায় সত্যি করে ওখান থেকে কিছু হোমিওপ্যাথিক মেটেরিয়ালস কিন্তু ওখান থেকে আমি কালেকশন করতে পেরেছি, যেটা আমার প্রেসক্রিপশনে খুব সাহায্য করেছে। তারা করতে শুরু করেছে সব, তারা তার হাঁটি হাঁটি পা পা করলে কি হবে, প্রেসক্রিপশন করবে কি করে? ওই অনুযায়ী তো ওষুধ নেই হবে, করবেটা কি? তাই রোগী লিপিকরণ, রোগী লিপিকরণে কোনো ফাঁকি দেওয়া আমাদের চলবে না, সময় দিতে হবে। আজকেও যে পেশেন্টে দেখেছি 4 ঘন্টা 10 মিনিট করে লেগেছে, ইউটেরাইন ব্লিডিং এর কেস, কি বারবার ফেল করা যাবে? তাহলে কি হলো, আর কিছু সুস্থ মানুষের উপর ওষুধ পরীক্ষণ অ্যানিম্যান করেছেন। তারা কি করছে? ট্রায়াল করছেন, সেখানে সুস্থ অসুস্থর কোনো ব্যাপার নেই। তারা প্রথমে ট্রায়াল করছেন গিনিপিগ এবং ইতর প্রাণীর উপরে। ইতর প্রাণীর মধ্যে গিনিপিগ, তারপরে তারপর ধরুন বিভিন্ন ধরনের বানর, ইঁদুর, এদের উপর সব করছেন। সেইগুলোর উপর ভিত্তি করে নাচানাচি চলছে, দেখো আমরা এই করেছি, ওই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। কিন্তু মানুষের ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে তো গন্ডগোল পাকাচ্ছে। আজকে যা তুমি ভালো বলছো, সুন্দর বলছো, দুদিন পরে সেটা খারাপ বলে তোমাকে বাতিল করতে বাধ্য হচ্ছে। এই তো খেলা যাচ্ছে, আসা আর যাওয়া, এই তো চলছে। স্থির হতে পারছো না একটা জায়গায়, তুমি স্থির হতে পারছো না। আর এই চলে যাওয়া আশাটাকে তুমি উন্নতি বলছো, উন্নতি নয়। চিকিৎসা বিজ্ঞানে দেখুন, যেসব ওষুধ আজ থেকে 10 বছর আগে খেলে যা সাইড এফেক্ট হতো, এখন সাইড এফেক্ট তার থেকে অনেক গুণ বেশি। এবার হচ্ছে কি ওষুধের শক্তিকরণ। ওষুধের শক্তিকরণটা কেন করতে হলো? কারণ রোগ শক্তির কনসেপ্টই তো পাল্টে গেল। এখানে হ্যানিম্যান বলছেন যে প্রাণ শক্তির ডিরেঞ্জমেন্ট। প্রাণ শক্তির ডিরেঞ্জমেন্টটা কেন হয়? ডিউ টু মায়াজম, মায়াজমের জন্য। তাহলে এই ডিরেঞ্জমেন্ট যদি হয়, আরেকটা কথা প্রথমে বলেছি না যে বিষে বিচক্ষয় বা কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তাহলে রোগ সারাতে গেলে যে জিনিস, তাকে সেই জিনিস দিয়ে তুলতে হবে। কাঁটা কাঁটা যদি বিঁধে থাকে, কাঁটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আস্তে আস্তে ওই জায়গাটা করে কাঁটাকে তুলে নিতে হবে। এইটাই তো নিয়ম। কাঁটা দিয়ে কাঁটা তোলার গল্প তো আমরা বলি। আর একটা কথা বললেন কি, পৃথিবীতে যে জায়গাটা তিনি সবচেয়ে গন্ডগোল করে ফেললেন সেটা হচ্ছে এটা। এবং
সেটা মনে হচ্ছে হ্যানিম্যান মারাত্মক ভুল করেছেন। কারণ এই ভুলের জন্য হ্যানিম্যানকে সারা জীবন গালাগালি খেতে হয়েছে, এখনো পর্যন্ত গালাগালি খেতে হচ্ছে। সেটা কি উনি কি বললেন না, সর্বাপেক্ষা ক্ষুদ্র মাত্রা। তা সর্বাপেক্ষা ক্ষুদ্র মাত্রা হলে ব্যবসাটা কি করে হবে? জর্জ বার্নার্ড শ যাচ্ছে তো এইভাবে গালাগালি করেছেন এদের এই কারণে, ক্ষুদ্র মাত্রায় রোগ সারলে ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই ধরনের একটা মন্তব্য করেছে জর্জ বার্নার্ড শ। তো ফলে এই ক্ষুদ্র মাত্রা সম্পর্কে আমরাও বুঝতে চাই না, আমরাও মনে করি কয়েক ফোঁটা দিলে মনে হয় খুব ভালো হয়, তাড়াতাড়ি আক্রমণ করবে, তাড়াতাড়ি সারবে, ওজনে কাটা। একটা কথা মনে রাখবেন, আপনার কাটারিতে যদি ধারটা খুব ভালো থাকে, এক কোপে একটা ডাব কাটতে পারবেন। আর যদি ধার না থাকে, 10টা কোপ মেরে ডাবটা কাটতে গিয়ে ডাবটা ফেটে গিয়ে জলও পড়ে যেতে পারে। তো ব্যাপারটা এরকম, এই ধারটা করতে হবে ওই জন্য সূক্ষ্ম এবং যত ওষুধ যদি সূক্ষ্ম হয়, তাহলে আমাদের মাথাটা তো সূক্ষ্ম করতে হবে, ধার তো বাড়াতে হবে। ধার বাড়ানোর কথা কি আপনারা ভাবছেন? ভাবুন। আজকে আমি এইটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ। এবং যদি কোনো সিনিয়র কেউ যদি থাকেন, যদি কোনো ত্রুটি করে থাকি বা কোনো ভুল বলে থাকি, ধরিয়ে দিন, কারণ আমরা অলওয়েজ স্টুডেন্ট বলি মনে করি। আজকে এইটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার, খুবই সুন্দর এবং গোছানো আলোচনা। শুধু বলার মতো কিছু নেই, শুধু একটা জিনিস হয়েছে যে ওই যে আপনি যে সার্বিক বিষয়টা বললেন যে সার্বিকতা, এখানে একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের দেশে বা পৃথিবীতে বর্তমানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেটার নাম হচ্ছে জিডিপি। কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, তাদের সম্পদ গুলা নিয়ে একটা জিডিপি দেখায় দিচ্ছে যে জিডিপি গ্রোথ 7.5%, অর্থাৎ দেশের সার্বিক সম্পদ বৃদ্ধি পেয়েছে, এরকম আর কি। তো যাই হোক, এটা এটা স্যার সব দেশেই স্যার, হ্যাঁ হ্যাঁ, সব দেশেই এই অবস্থা। আমাদের এই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও আমরা এই জিডিপির মতো দেখি বিষয়টা। তো যাই হোক, এবং আমি ফ্যালাসিটা তুলে ধরতে চাইছি, এই ছেলেদের কাছে ফ্যালাসিটা আমি তুলে ধরতে চাইছি, হ্যাঁ ফ্যালাসিটা। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা আশা করি এই বিষয়টা পরিষ্কার ছিল, কিন্তু আপনার এই আলোচনার মাধ্যমে তাদের দেখা যাচ্ছে যে আমরা একটা দেয়াল তুলেছি, আপনার আলোচনার মাধ্যমে সেই দেয়ালের প্লাস্টারটা হলো। যাই হোক, খুব ভালো আলোচনা হয়েছে। এখন প্রশ্নের জন্য হাত তুলেছেন নাজিম উদ্দিন। জি স্যার, জি প্রশ্ন জি, করার আগে আমি বলি সবাইকে, সবাই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। অবশ্যই অবশ্যই স্যার, ঠিক আছে। জি, প্রথমেই হচ্ছে স্যারকে সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। স্যার অত্যন্ত চমৎকার আলোচনা করছেন আমাদের জন্য কষ্ট করে। আহ, আমরা তো এর জন্য যে প্রতিদান, সেই ভালোবাসার ঋণটুকু আমরা কখনো শোধাতে পারবো না। স্যার, আপনি যা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ সবই আমার কাছে অন্তত খুবই পরিষ্কার হয়েছে। আমি খুব সুন্দর করে এটা বুঝতে পেরেছি, ক্লিয়ার কনসেপ্ট। কিন্তু স্যার একটা বিষয় যে আপনি বললেন যে জর্জ বার্নার্ড শ তিনি ওই যে নিয়ে খুব কড়া করে বললেন যে সূক্ষ্ম মাত্রায় দিলে তো ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই যে জর্জ বার্নার্ড শর কথা বললেন, ইনি কি সেই জর্জ বার্নার্ড শ যাকে আমরা খুব করে চিনি, যে যিনি আয়ারল্যান্ডে জন্ম নিয়েছিলেন এবং পরবর্তীতে ইংল্যান্ডে জীবন কাটিয়েছিলেন, এবং হচ্ছে গিয়ে হ্যাঁ তিনি হ্যাঁ ওই যে নাট্যকার ছিলেন, সমালোচক? হ্যাঁ হ্যাঁ, উনি ডক্টরস ডায়ালেমা বলে একটা লিখেছিলেন, সেখানে হোমিওপ্যাথিকে কেন্দ্র করে একটা উনি নাটকও লিখেছিলেন, ডক্টরস ডায়ালেমা বলে। আমি অনেকদিন আগে পরিচিত ভাই, ওই জন্য ভয়ে আমি রেফারেন্সটা আমি খুঁজে বার করতে পারি, বই খুঁজতে হবে তো কোথায় আছে। আছে, বই আছে আমার কাছে, ডক্টরস আচ্ছা ডায়ালেমা। উনি আচ্ছা। মানে যাচ্ছেদাই ভাবে গালাগালি করেছেন এইসব চিকিৎসকদের। করলে কি হবে ভাই, এদের তো লজ্জা নেই না। এবং আজকে স্যার যে কথা জিডিপির কথা যেটা বলে, সব জায়গায় একই অবস্থা, লড়াইটা করতে হবে। আর একটা কথা বলি, যে এখানে কৃতজ্ঞতার বিষয়টা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমার একটা হাই অ্যান্ড অনলি মিশন যেটা আমার আছে, সেটা হচ্ছে যে আমরা যেসব স্যারের কাছে শিখেছি, তারা কিন্তু নিঃস্বার্থভাবে শিখিয়েছেন, এবং তাদের আহ, আমাদের কোনোদিন একটা টাকাও দিতে হয়। তা স্যারেরা একটা কথাই বলতেন যে তোরাও আমাকে কিছু করতে হবে, অন্তত একটা করে ছেলে তৈরি করে।
এটাই আমার, এবং আমার মনে হয় যে এই কাজটা আপনাদের জন্য আমি করছি, একমাত্র আপনাদের বলে নয়, যারা হইতে সত্যি করতে চায় তাদের জন্য আছি। আর আমি ওই অপগুলোকে প্রচন্ড ঘেন্না করি, মানে ঘেন্না মানে কি, মারাত্মক ঘেন্না করি, ওপেনলি আমি আর বলতে চাইছি না ভাষা দিয়ে।